ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্কিল টকে স্বাগতম। স্কিল টক এমন একটা প্রোগ্রাম যেখানে বাংলাদেশের কারিগরি যে সেক্টরটা আছে সেই ব্যাপারে একটা ওভারভিউ, বিভিন্ন গুণীজনের পার্সপেক্টিভ নিয়ে আসলে এখানে কথা হয়। যদি উদাহরণ হিসেবে বলি, কোনো ট্রেডের কোনো ট্রেনারের পার্সপেক্টিভ কি হয়, একজন পলিসি মেকারের পার্সপেক্টিভ কি হয়, একজন গভর্নমেন্ট মানে এক্সপার্টের পার্সপেক্টিভ কি হয় এই কারিগরি শিক্ষার অধীনস্থে, এটাই আসলে স্কিল টকের মেইন মূল তন্ত্র। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জনকে গেস্ট হিসাবে আমাদের এই টক শোতে আমরা আহ্বান করি, দাওয়াত দিই, ওনারা নিজেদের সময় কে আমাদের সঙ্গে একটু অ্যালোকেট করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেটা জনগণ সবার জন্যই এটা ভালো আকারে একটা ভালো ইনফরমেশন হিসেবে দেখা যায়। তো আজকে আমাদের সাথে আছেন কারিগরি শিক্ষা বোর্ডের একজন বিশিষ্ট লোক। আমি তাকে বলবো প্লিজ আপনার পরিচয়টা একটু দিন, দেন আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো, প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাহমুদ ভাই। আমি এস এম শাহজাহান। আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে এনটিবিকিউএফ ইমপ্লিমেন্টেশন ডিভিশনে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এটা কথা বোঝার সুবিধার্থে বলেছি, শাহজাহান ভাইয়ের সাথে আমার অনেক দিনের, সো উনি আমার ভাই। আলটিমেটলি আমরা ওভাবেই হয়তো সম্বোধন করবো ওইভাবে যাওয়ার জন্য। তো শাহজাহান ভাই, আজকের আমাদের আপনি অনেক বিষয়ে পারদর্শী আমরা জানি। সো আমাদের আজকের বিষয়ে এত কিছু না নিয়ে শুধু আমরা স্পেসিফিক দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে আরটিও এবং আরপিএল। আমরা সবাই জানি যে শাহজাহান ভাই হচ্ছে আরটিও এবং আরপিএল এর এই মুহূর্তে সবচেয়ে মেইন ফোকাল পয়েন্ট আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে। তো আমি একটু সবাই যতটুকু জানি না কেন, আমি আপনার মুখে একটু জানতে চাই শাহজাহান ভাই, যে এই যে আরটিও ব্যাপারটা, এটা আসলে কি, একটু কি বলবেন? ধন্যবাদ মোহাম্মদ ভাই। আরটিও এটা একটা সংক্ষিপ্ত, এর যদি আমি ডিটেল করি তাহলে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আপনি জানেন যে আমাদের সরকার 2011 স্কিলস ডেভেলপমেন্ট পলিসি 2011 অনুমোদন করেছে এবং এই স্কিলস ডেভেলপমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেশনের একটা দায়িত্ব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে দিয়েছে। সেই দায়িত্ব পালনের সুবিধার্থে কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের এই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে পলিসিতে, ওই ফ্রেমওয়ার্কের অনুযায়ী কোর্স পরিচালনা করার জন্য আমরা যাদেরকে অ্যাক্রিডেট করি সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বা আরটিও হিসাবে বলে থাকি। কারণ এই আরটিও অনুমোদনের জন্য জানে যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ম্যানুয়াল এটা কারিগরি শিক্ষা বোর্ড তৈরি করেছে ওই পলিসিকে অ্যাড্রেস করে, এবং ওই পলিসির আওতায় রেখে যে একটা প্রতিষ্ঠান এনটিবিকিউএফ কোর্স পরিচালনা করার জন্য যেসব ইনফ্রাস্ট্রাকচার, যন্ত্রপাতি, টুলস, ইকুইপমেন্ট, টিচার্স, এই বিষয়গুলো তার কি থাকতে হবে সেগুলো আমাদের বলা আছে এবং ওই বিষয়গুলো বিবেচনা করেই আমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বা আরটিও হিসেবে আমরা কারিগরি কোর্স পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন দিয়ে থাকি বা অ্যাক্রেডিট করে থাকি। এইটাই হলো বেসিক্যালি আরটিও। ধন্যবাদ। থ্যাংক ইউ শাহজাহান ভাই আপনার ডিটেইলস ইনফরমেশনের জন্য। আচ্ছা, আপনার কাছে একটা বেসিক প্রশ্ন, যে একটা যে কোনো কি প্রতিষ্ঠান, সেটা হোক যদি কারিগরি হোক অথবা না কারিগরি হয়ে থাকে, সেটাই তারাই কি আরটিও হতে পারে, নাকি এমন কোনো নিয়ম আছে যারা অলরেডি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড অন্য কোর্স ডেলিভারি করার ক্ষেত্রে তারাই শুধু করতে পারে, এরকম কোনো নিয়ম কানুন আছে? এখানে বেসিক্যালি যে জিনিসটা হলো যে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন মানে হলো যে কোনো না কোনো একটা অকুপেশনের সে ট্রেনিং ডেলিভারি এবং অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য তার প্রয়োজনীয় উপযোগিতা তার থাকতে হবে। তো এখানে যেসব প্রতিষ্ঠানগুলো অলরেডি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এটা পরিচালনা করছে, এটা যে কোনো লেভেলের কোর্সই হোক না কেন, শর্ট কোর্স হোক বা লং কোর্স হোক, এই সবগুলো প্রতিষ্ঠানেই কিন্তু তারা আরটিও হিসেবে অনুমোদন পাওয়ার জন্য আবেদন করতে পারে। তবে এছাড়াও যদি কোনো উদ্যোক্তা, কোনো এনজিও চালিত প্রতিষ্ঠান বা কোনো ইন্ডাস্ট্রি
তার নিজস্ব ক্যাম্পাসে আমরা যে এন্টারপ্রাইজ বেস যদিও কোনো ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ডেলিভারি সেন্টার তারা তৈরি করে, সেগুলোকেও কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ওই কোয়ালিটি এসুরেন্স ম্যানুয়ালের শর্ত অনুযায়ী তাদেরকে আরটিও হিসাবে অ্যাক্রিডিট করে। এ কারণে যে কেউ কিন্তু এখানে হওয়ার সুযোগ আছে। এটা এমন কোনো কথা নাই যে শুধু টেকনিক্যাল কোর্স যারা চালায় তারাই পারবে। কেউ নতুন উদ্যোক্তা নতুন ভাবে শুরু করতে পারে, কোনো ব্যবসায়ী তার এন্টারপ্রাইজে শুরু করতে পারে, সেগুলোকে আমরা আরটিও হিসেবে অনুমোদন করে থাকি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ শাহজাহান ভাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ আমরা অনেকেই চিন্তা করি যে শুধুই কি তারাই করবে যারা বিটেবের আগের থেকে যে আদার কোর্স গুলো আছে সেগুলোই তারাই করতে পারবে না, যে কেউ করতে পারবে। তো আপনার বস্তু থেকে আমরা ক্লিয়ার যে কেউ যারা সেই বিটেবের যে রিকোয়ারমেন্ট লিস্ট গুলো আছে বা যে সিস্টেমটা আছে সেটা অ্যাপ্রুভাল নিতে পারলেই তারাই আসলে আরটিও হিসাবে করতে পারে। তো শাহজাহান ভাই একটু যদি ভিতরে যাই আমি ইনফরমেশনে, সেই ক্ষেত্রে ধরে নেন যে কোনো একটা ট্রেডকে যদি আপনি ধরেন, তাদের ক্ষেত্রে কি ন্যূনতম জিনিস আপনারা মাথায় রাখেন যে হ্যাঁ এইটা হলে আমরা এই ধরনের ট্রেড যারা করায় তাদেরকে আমরা আরটিও হিসাবে নিতে পারি, যে কোনো একটা ট্রেডকে ধরলেই হবে? ধন্যবাদ মহোদয়। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন যে হয়তো অনেক টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, সরকারি বেসরকারি এনজিও চালিত, কিন্তু সবগুলো তো কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীনে আরটিও হিসেবে এখনো অনুমোদন নেননি। তবে হ্যাঁ, তারা অনুমোদন নেওয়ার জন্য তারা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে পারেন। তারা বিটিএর সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ম্যানুয়াল এবং ইনফরমেশন গুলো তাদেরকে দিলে তারা তাদেরকে প্রস্তুত করতে পারেন আরটিও হিসেবে অনুমোদন নেওয়ার জন্য। এখানে আপনার প্রশ্নটা এটা যে আরটিও এবং ট্রেডিশনাল যে ইনস্টিটিউট আছে দুইটার ভিতরে কোনো পার্থক্য ডিফারেন্সটা কি, কেন দুই রকম শব্দ আমরা বলছি? হ্যাঁ, এখানে একটা পার্থক্য ডেফিনেটলি আছে। আপনি ধরেন আমরা যখন আরটিও রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন করি, আপনি জানেন যে এখানে আমরা হ্যান্ডস অন ট্রেনিংটাকে, হ্যান্ডস অন প্র্যাকটিসটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং বা প্র্যাকটিস যদি আমাকে করতে হয়, তাইলে তো আমাকে ওই অকুপেশনের, সে ধরেন আমি যদি বলি প্লাম্বিং একটা অকুপেশন, প্লাম্বিং অকুপেশনের ভিতর যদি আমি ট্রেনিংটা ডেলিভারি দিতে চাই, আমার 20 জন স্টুডেন্ট থাকলে তাকে প্র্যাকটিস করে, তবে 20 জনকে কিন্তু আমার প্র্যাকটিস করার একটা সুযোগ দিতে হবে। তার মানে হলো আরটিও যেটা হবেন সেই ট্রেনিং অর্গানাইজেশন, তাকে কিন্তু 20 জন ট্রেনিংকে প্র্যাকটিস করার জন্য বা ট্রেনিং ডেলিভারি দেওয়ার জন্য টুলস, ইকুইপমেন্ট, মেশিনারিজ এটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। এবং যখন অ্যাসেসমেন্ট হয়, যখন 20 জন ছাত্রকে আমি একটা টাইমে অ্যাসেসমেন্ট করতেছি, একটা টাইমে সে বসছে, তো 20 জন লোকই যখন মেশিনে কাজ করবে, তার মানে যদি আমি একটা সে বলি যে একটা পাইপ কাটার দেই, আমার 20 জনকে তো 20টা পাইপ কাটার দিতে হবে। কিন্তু আমাদের অনেক সময় হয়তো বা তেমন কনভেনশনাল কোর্সে গ্রুপে প্র্যাকটিক্যাল কাজটা হয়, সেখানে হয়তো বা দেখো 5 জনকে মিলে যদি আমি একটা গ্রুপ করে দিই, 5 জনে মিলে একটা জব করলো, তার মানে 5 জনের কাছেই টুলস ইকুইপমেন্ট না থাকলেও তারা হয়তো বা ঘুরে ঘুরে কাজটা করতে পারে। কিন্তু আরটিওতে যেহেতু স্কিলটাকে প্রাধান্য দেওয়া হয় এবং তাকে অ্যাচিভ করতে হবে, জাস্ট কোন রকম আমি জানি এটা হলো হবে না, আমি পারি এটাই তাকে প্রমাণ করতে হবে ইন ফ্রন্ট অফ দি টিচার। এবং অথবা ফাইনাল অ্যাসেসমেন্টের সময় আমরা যখন সামিটিভ অ্যাসেসমেন্ট করি বা ইনস্টিটিউট যখন তার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট গুলো করে, তখনও কিন্তু ওই টিচারের সামনে তাকে কাজটা করে দেখাতে হয় যে আমি কাজটা করতে পারি। তো সে কারণের জন্য ধরেন টুলস এন্ড ইকুইপমেন্টের জন্য আমাকে একটু কনভেনশনাল অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একটু ডিফারেন্স, মানে এখানে প্রস্তুতিটা বা টুলস এন্ড ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটিটা থাকা লাগে, র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি থাকা লাগে। পাশাপাশি হলে ধরেন আমাদের যারা আরটিও হবেন তাদের যে ট্রেনিং ডেলিভারি টিচার, তাকে কিন্তু স্কিলস এবং প্যাডাগজি কোর্সে তাকে সার্টিফাইড হতে হয়। আমার কনভেনশনাল কোর্সে একজন টিচার হয়তো বা টিচার ট্রেনিং কোর্স তার নাই, কিন্তু সে কিন্তু ক্লাসে যেতে পারে। কিন্তু আমাদের এখানে শর্ত কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালে যে আমার টিচারকে অবশ্যই আমাদের এই সিবিটিএ মোডে তাকে স্কিল প্রুভ করতে হবে, তাকে তাদের সার্টিফিকেট থাকতে হবে, এবং তাকে ওই মেথোডোলজি যেটা আছে সিবিটিএ টিচার ট্রেনিং মেথোডোলজিটাও তাকে জানতে হবে। ওখানেও তাকে ট্রেনিং দিয়ে এবং তাকে অ্যাসেসমেন্টে বসে তাকে সার্টিফাইড হতে হয় যে হ্যাঁ সেও সিবিটিএ মেথোডোলজিতে সার্টিফাইড। যে জন্য টিচারের পয়েন্ট অফ ভিউতে যদি আপনি বলেন তার একটু ডিফারেন্স আছে। আমাদের সিবিটিএ কোর্সে বা আরটিওর যে টিচাররা থাকেন তারা সার্টিফাইড হন স্কিলস এন্ড প্যাডাগজিতে, এবং এবং প্রয়োজনীয় টুলস এন্ড ইকুইপমেন্টের পর্যাপ্ততাই এখানে থাকে, কারণ যাতে কোনো ছাত্রছাত্রী তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে যায় সে কোনো সমস্যায় না পড়ে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সাজান ভাই, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিলেন। এটার সাথে আমি যদি কিছু অ্যাড করি, সেক্ষেত্রে আসলে এই আরটিও বা আরপিএ যে কনসেপ্টটা আসছে, সেটা বেসিক্যালি কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, যে ট্রেনিং মেথোডোলজি, এটার উপর বেস করে তৈরি করা। সো এই যে টেকনোলজি, এই যে আপনার যে সিস্টেমটা, মেথোডোলজিটা, সেটার মেইন কনসেপ্টই হচ্ছে প্রত্যেককেই তাদের প্র্যাকটিস নিজে করবে, প্রত্যেকেই তাদের কাজকে নিজের সাথে করতে হবে, অ্যাসেসমেন্টটাও সেটাকে ইন্ডিভিজুয়ালি করে দেখাতে হবে। তো এই কোর বেজের উপর দাঁড়া করে এই যে এডুকেশন সিস্টেমটা, এটাকে যখন আমরা আরটিও তে আন্ডারে নিয়ে আসতে চাই, তো অবশ্যই আরটিওর কাছে সেই জিনিসগুলোই থাকতে হবে। যেন 20টা স্টুডেন্টকে যখন তারা অ্যাসেসমেন্ট বা পড়াতে যাবে, 20টা টুলস ইকুইপমেন্ট যেন তাদের কাছে থাকে। সো এইটার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, সত্য কথা যে যদি ট্রেডিশনাল যে সিস্টেমে এখন এই মুহূর্তে ট্রেনিং গুলো হচ্ছে, তার সাথে যদি আমরা সিবিটিএ তে যেতে চাই বা কম্পিটেন্সি আরটিও হতে চাই, সেটা অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি ইনিশিয়াল পর্যায়ে এটা একটু কস্টলি দেখে মনে হবে, বাট এটার যে আউটপুটটা বের হয় স্টুডেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ভালো আমরা স্টুডেন্ট আউটপুট বা প্রোডাক্ট হিসেবে আমরা দেখতে পারি। আপনি কি বলেন এই ব্যাপারে সাধারণত? এটা একদম ঠিক বলেছেন। কারণ এখানে যে স্টুডেন্টরা এখান থেকে ট্রেনিং পেয়ে সার্টিফিকেশন হচ্ছে, ইন্ডাস্ট্রির কাছে সে অধিক গ্রহণযোগ্য হচ্ছে। কারণ হলো ইন্ডাস্ট্রি এই নিশ্চয়তা পাচ্ছে যে সে হ্যান্ডস অন কাজের জন্য সে ভালো জানে। এবং সিপিটিএ মোটা আমাদের পিটিবি থেকে যে সার্টিফিকেট ইস্যু করা হয়, আপনারা জানেন সার্টিফিকেটের ভিতরে কিন্তু ওই ইউনিট অফ কম্পিটেন্সি গুলা লিস্ট করা থাকে। মানে একজন এমপ্লয়ার সে সহজেই বুঝে যে আসলে সে কি কি কাজ জানে। যেমন একজন এমপ্লয়ার যদি একজন ওয়েল্ডারকে রিক্রুট করতে চায়, তখন দেখা গেল সার্টিফিকেটে লেখা থাকতেছে যে সে G1 G2 বা G3 এটা লেখা থাকতেছে। তাহলে এমপ্লয়ার বুঝে যে আমি যে ওয়ার্কারকে রিক্রুট করতেছি সে আমার G3 বা G4 ওয়েল্ডিংটা করতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে ধরেন এর ডিমান্ডটা বেশি আছে এবং এমপ্লয়াররা সুবিধা পায় তাদের কাছ থেকে। এবং আমার যে ট্রেনিং, সে যখন এখান থেকে সার্টিফাইড হয়ে যায়, তখন এমপ্লয়ারের যেহেতু কাজ ভালো জানতে তার ইয়েটা কি বলে বেতন বা স্যালারি যেটা হয়, ওয়েজটা যেটা হয়, সেটাও তুলনামূলক একটু বেশি পায় অন্যদের চাইতে তুলনা করলে। আর এটা খুব, আপনি যেটা বললেন যেটা খুব বেশি কস্টলি বা এরকম না। কারণ হলো আমাদের ইনস্টিটিউট গুলোতে হয়তো বা দেখা গেল যে যন্ত্রপাতি যেগুলো আছে এবং একটা লেটেস্ট মডেলের যন্ত্রপাতি যেটা ইন্ডাস্ট্রিতে সেগুলো থাকে, এর জন্য কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট এটা তৈরি করে। এবং এগুলো কিন্তু আমরা যারা আরটিও হতে চান, আমাদের ওয়েবসাইট আছে btbcbt.gov.bd, এই ওয়েবসাইটে আমাদের স্ট্যান্ডার্ড এবং কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট গুলো আমরা আপলোড করে রেখেছি। একটা ট্রেনিং প্রোভাইডার সে ওখান থেকে দেখে তার প্রস্তুতি নিতে পারে যে ঠিক আছে আমার কি কি টুলস এন্ড ইকুইপমেন্ট আছে সেগুলো। অথবা আমাদের যে সেলফ অ্যাসেসমেন্ট আছে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালের ভিতরে, ওই সেলফ অ্যাসেসমেন্টের ভিতরে সে নিজেকে এন্ট্রি দেওয়ার পরে সে বুঝতে পারবে তার স্ট্রেংথটা কতটুকু আছে। এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে সে নিজেকে প্রস্তুত করতে পারে, যেহেতু তার মার্কেটের ডিমান্ডটা বেশি হবে, তো সে কারণে এখানে একটু এফোর্টও তো বেশি দিতে হয়। তো হ্যাঁ, তো যে কারণে আমার মনে হচ্ছে যে আমার যারা এখান থেকে প্রশিক্ষণার্থী যারা সার্টিফিকেট পাইলে সিবিটি মোডে, তারা এমপ্লয়ারদের কাছে অধিক অ্যাকসেপ্টেবল। কারণ আপনি একটা এক্সাম্পল আপনাকে বলি, হয়তো অনেকে জানেও না, যে আমাদের এই যে সিবিটি সার্টিফিকেট নিয়ে কিছু লোকজন যারা দেশের বাইরে গেছেন, যে একই কোম্পানিতে দেখা গেছে যে আমাদের সিবিটি সার্টিফাইড দ্বারা এবং নন সিবিটি যারা, তাদের ভিতরে ওয়েজের পার্থক্য হয়েছে, এবং সিবিটি সার্টিফাইড যারা তাদেরকে তারা বেশি বেতন নির্ধারণ করেছে। আর আরেকটা সুবিধা সিবিটিতে এখানে আছে, আরটিও গুলো এই সুবিধাটা পেয়ে থাকে বা আমাদের ইয়ারা পায়, সেজন্য আমাদের একটা এমআইএস তৈরি করা আছে বিটিবিতে, যেটা আমরা রেজাল্ট প্রসেসিং এবং সার্টিফিকেশনের জন্য ব্যবহার করি, রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করি। ওই এমআইএস এর ভিতরে ছবি সহ কিন্তু যে কম্পিটেন্ট যে ট্রেনিজ, তার ছবি সহ সার্টিফিকেটটা থাকে। এমপ্লয়ার কিন্তু ওই সরাসরি ডাটাবেজে ঢুকে সে তার যাচাই করে নিতে পারে যে সার্টিফিকেটটা ঠিক কিনা, ফেক কিনা। এটা একটা বড় অ্যাডভান্টেজ, বিশেষ করে দেশের বাইরে যারা এমপ্লয়ার, তারা এই সুবিধাটা বেশি পায়। কারণ তারা যদি সার্টিফিকেট যাচাই করতে হয়, তাদের অনেক একটা ফার্ম নিয়োগ করা হয়তো 3 মাস 4 মাস সময় লাগে, আর এটা 3 মিনিটের ভিতরেই তারা এটা যাচাই করে নিতে পারে যে সার্টিফিকেট আছে কিনা। এই কারণের জন্য আমি ওই যে আরটিও গুলো বা আমাদের এই প্রসেসটা, এটা খুবই ইন্ডাস্ট্রির কাছে জনপ্রিয় এবং এমপ্লয়ারদের কাছে জনপ্রিয়, এবং যে কাজটা শিখতে চায় তার কাছেও যে সে নিজেকে স্কিল হিসেবে করে তুলতে পারে। ধন্যবাদ মামুন ভাই। থ্যাংক ইউ শাহজাহান ভাই এত ডিটেইলস আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। এটা একটা ওয়ান অফ দ্য জিনিস যে হ্যাঁ, যে বাইরে দেশে গিয়ে
যে তারা যথেষ্ট পরিমাণ ওয়েজেস পাচ্ছে, ট্রু থিং। এখন তাও এটাও আবার সত্য যে হ্যাঁ আমাদের দেশে এখন পর্যন্ত, যেহেতু আমরা বলবো এখনো কিড লেভেলেই আছে আমাদের এই সিবিটি সিস্টেমটা, তো আমাদের ইন্ডাস্ট্রি অনেকেই এখনো জানা হয়নি। বা আমি বিশ্বাস করি এটা সময়ের ব্যাপার, যে খুব জলদি সব ইন্ডাস্ট্রিরাই জানবে, খুব জলদি যখন এটাকে আরো বেশি স্ট্রং হবে, গভর্নমেন্টই এক ধরনের ইনিশিয়েট হয়তো নিবে, যেখানে ইন্ডাস্ট্রি একটা ডিফারেন্সিয়েট করে নিবে যে যারা সিবিটি লেভেল করা অথবা যারা জেনারেল ট্রেডিশনাল সিস্টেমে করা, একটা ডিফারেন্সিয়েট অবশ্যই একটা থাকবে। যাই হোক, আমরা একটু আগাই। স্বামী, আমি ছোট পরিসরে আপনার কাছে একটু জানতে চাই, ধরুন এই মুহূর্তে একটা অর্গানাইজেশন তার সে আরটিও করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ও মানে ঠিক বেসিক স্টেপ গুলা কি হতে পারে, যে সে এটার পর এটা করবে, এটার পর এভাবে করে সে 4-5টা স্টেপ যদি করতে যায়, কি স্টেপ ফলো করলে সে আরটিও হিসাবে নিজেকে রিকগনাইজ করার চেষ্টা করতে পারে? না, এটা হলো যে আমাদের স্টেপটা মাত্র, আমাদের দেখবেন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালে 5টা স্টেপ বলা আছে। একটা স্টেপ হলো, ফার্স্ট স্টেপ হলো সে অর্গানাইজেশন থেকে তার প্রতিষ্ঠানের প্যাডে কোন অকুপেশনে সে আরটিও নিতে চায়, তার প্রতিষ্ঠানটাকে আরটিও হিসেবে অনুমোদন নিতে চায়, সেই ইন্টারেস্টটা শো করে একটা চিঠি আমাদের বিটিবি কে পাঠাতে। ওটার ভিতরে তার মেইল নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি সব যখন থাকে, আমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তার ওই চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা, সেলফ অ্যাসেসমেন্ট শিট, স্ট্রেংথ ক্যালকুলেশনের কপিগুলো এবং প্রয়োজনীয় যে কাগজগুলো যেগুলো আছে সেগুলো আমরা তাদেরকে উইথ ইনস্ট্রাকশন কিভাবে এটা ফিল আপ করবে, এগুলো আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। এছাড়াও আমরা তাকে পাঠাই, কারণ তাকে যাতে খুঁজতে না হয়, এই জন্য সে পাঠাইলে আমরা তার কাছে পাঠাই দিই। এই সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা হলো যে সে ওগুলা পাঠানোর পরে সে ওটাকে অ্যাসেস করে তার দেখলো যে তার স্ট্রেংথটা ঠিক আছে, যে সে অনুমোদন পাওয়ার যোগ্য হবে, কারণ তার টুলস এন্ড ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব আছে, তখন সে এটা অনুমোদনের জন্য বিটিভিতে ওই কাগজগুলো সব ফিল আপ করে একটা কভার লেটার দিয়ে আমাদের কাছে পাঠাইলে আমরা ওটাকে ওটা ইনস্পেকশন করার চেষ্টা করি, যে ইনস্পেকশন করে তার টুলস ইকুইপমেন্ট যেগুলো সে ডিক্লেয়ার করেছে সব অ্যাজ ইট ইজ আছে কি, ওটা দেখার পর আমাদের যে অফিসার উনি ইনস্পেকশন করে আসেন, আমরা তো ইনস্পেকশন এটাকে অথবা ওই তার এটা আমাদের যে অডিট অফিসার হিসেবে যিনি যান, সে ওটাকে দেখে এসে আমাদের কাছে একটা রিপোর্ট সাবমিট করেন। ওই রিপোর্টের ভিত্তিতে যদি উনি সুপারিশ করেন যে এটাকে অনুমোদন করা যাবে, তখন আমরা এটাকে আরটিও হিসাবে অ্যাক্রিডিট করে তার কাছে আমরা পত্র দিয়ে দিই যে ঠিক আছে, আপনাকে অ্যাক্রিডিট করা হলো, আপনি এখন গো ফর দ্য ট্রেনিং। হ্যাঁ, এই জন্য সে এটা যেতে পারে। তো এই কারণে খুব বেশি লম্বা এগুলো আমাদের ফ্রিকুয়েন্ট, আমাদের কাছে কোনো ভিজিটেরও প্রয়োজন নাই। কারণ আমরা চেষ্টা করি যে ঢাকার বাইরে থেকে, দূরের থেকে কেউ যদি আসে, সে ইমেইলে যদি আমাদের কাছে এই রিকোয়েস্টটা পাঠিয়ে দেয়, চিঠিটা পাঠিয়ে দেয়, আমরা ইমেইলে সব ট্রানজাকশন করি। একটা লোককে চিটাগাং থেকে, একটা লোককে দিনাজপুর থেকে কারিগরি শিক্ষা বোর্ডে কোনো কাগজ বা কোনো ডকুমেন্ট নিতে আসার কোনো প্রয়োজন নেই। অনেকগুলো ডকুমেন্ট আমাদের কলেজ কম্পিটিশন স্ট্যান্ডার্ড, কোর্স অ্যাক্সেসন ডকুমেন্ট, ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল সবগুলি আমরা ওয়েবসাইটে আপলোড করে রেখেছি, যাতে একদম প্রান্ত থেকেও যাতে মানুষ এগুলা পেতে পারে, সেগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছে, যাতে ঢাকায় আসার প্রয়োজন না হয়, বোর্ডে আসার প্রয়োজন না হয়। ধন্যবাদ মোহাম্মদ। থ্যাংক ইউ ভাই, এই বেসিক ইনফরমেশনটা আসলে প্রয়োজন ছিল। এই ইনফরমেশনের উপর বেস করে জাস্ট আমার একটা ছোট কোশ্চেন, এই যে চিঠি কার বরাবর পাঠাতে হবে, এই যে ইনফরমেশন গুলো, এটা কি কোথাও ওয়েবসাইটে আপলোড করা আছে, নাকি কোনো আমরা 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 চাইলে এখানে এই স্কিল টকে আমরা উল্লেখ করে দিতে পারি যে কাকে পাঠানো তাদের জন্য সুবিধা হবে, বা কমিউনিকেশন পয়েন্ট ইনিশিয়াল স্টেজে কে হতে পারে বিটেলের পক্ষ থেকে? না, সেটা ধরেন আমাদের ওই ডকুমেন্ট গুলো কিন্তু সবই ম্যানুয়াল গাইডলাইন যা আছে সব আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটে দেওয়া আছে। তা বেসিক্যালি ধরেন যখন চিঠিটা পাঠায় একটা কারিগরি শিক্ষা বোর্ড হেডেড বাই চেয়ারম্যান, হ্যাঁ, ওই চেয়ারম্যানের হয়তো বরাবরে পাঠায় চিঠিটা, তার কভার লেটার দিয়ে চিঠি প্যাডে যেটা পাঠায় চেয়ারম্যানের বরাবরে পাঠায়, অথবা দৃষ্টি আকর্ষণ দিয়ে দিচ্ছে আমাদেরকে এনটিভি সেলকে বা ডিভিশনকে। তো তখন ওই চিঠিটা হয়তো আমাদের মেইলে পাঠিয়ে দিতে বলি, কারণ যেহেতু আমাদের মেইল গুলো অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, আমাদের নাম সহ আমাদের মেইল নাম্বার, মোবাইল নাম্বার সব দেওয়া আছে, এখানে মেইলে পাঠিয়ে দিলে আমরাই ওখান থেকে এগুলাকে তার রিকোয়ারমেন্ট মোতাবেক আবার তাকে ফিরতি মেইলে আমরা তার পাঠাই দিই। এটার জন্য যদি আমাদের কাছে আসে, যদি আমরা ক্লিয়ার হতে পারি, অনেক সময় যদি দেখা গেল যে তারা কোনো জিনিস ক্লিয়ার হওয়ার জন্য ফোন করে, সেগুলো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তারপর রিকোয়ারমেন্টটাকে বোঝার চেষ্টা করি এবং আমরা ফিরতি মেইলে তাকে পাঠাই দিই। এটার জন্য হয়তোবা একদিন বা
মধ্যেই আমরা তাদের কাছে এটা রেসপন্সটা পৌঁছে দিই যে ঠিক আছে আপনি এখন কাজগুলো করেন। হয়তোবা আপনার একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই আরটিও নেওয়ার জন্য মোট তাহলে কতদিন সময় একটা প্রতিষ্ঠানকে লাগতে পারে, এটাও একটা প্রশ্ন তো আসতে পারে। আমার ছিল হ্যাঁ এটাও একটা ঠিক হ্যাঁ এটা ছিল, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও হতে পারে। তো এটা আমরা চেষ্টা করি যে আমাদের এই আবেদনটা আমাদের কাছে রিসিভ হওয়ার পর থেকে শুরু করে, কারণ যেহেতু আমরা গাইডলাইন তাদেরকে দেই, তো কিভাবে তারা ফিল আপ করবে, কিভাবে এটা বাংলায় করে দিয়েছে, আমাদের অনেক ডকুমেন্ট ইংরেজিতে করা আছে। সিবিটি আপনি জানেন যে ইনিশিয়ালি আমরা বিদেশি এক্সপার্টদের সহায়তা নিয়েছি, তারা ইংরেজি ভাষণ আমাদের করেছে। আমরা অনেকগুলো জিনিস যেমন ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল ইংরেজি ভাষণও আছে, আমরা বাংলায় ট্রান্সলেট করে বাংলা ভাষণে দিয়েছি। আমরা এই যে গাইডলাইন গুলো যেগুলো তৈরি করেছি সেগুলো বাংলা ভাষণ করে দিয়েছি, যাতে আমাদের ফিল্ড পর্যায়ের লোকজন যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে ওনারা এটা পাঠাইলেন, আমরা হয়তো সর্বোচ্চ উইদিন এ মান্থ আমাদের এই ভিজিট সহ সবকার আরটিও হিসেবে অনুমোদন পাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকি, যাতে এই ভিতরে সে কাজটা পেয়ে যায়, তার অনুমোদনটা পেয়ে যায় বা একটা ডিসিশন সে পেয়ে যায়। যদি অনুমোদন হয় সেটাও পেয়ে গেল, আর যদি অনুমোদন না হয় কি কারণে পেল না সেটাও আমরা তাদেরকে জানাই যে কি কি গ্যাপের জন্য বা কোথায় গ্যাপ ছিল যে গ্যাপের জন্য দেওয়া গেল না। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ শাহাদ ভাই আপনাকে। আমার মনে হয় যে আমরা এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন আরটিওর জন্য দিয়েছি, এটা আমাদের ইনিশিয়াল স্টার্টিং করার জন্য বা শুরু করার জন্য একটা যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমি বিশ্বাস করি। এবং এছাড়া আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে যে বিটিবিসিবিটিএ যে ওয়েবসাইটটা আছে যথেষ্ট ইনফরমেটিভ, ওখান থেকেও আমরা সব ইনফরমেশন পেতে পারবো। এছাড়া বিটিবিসিবিটিএ তো আছেই। সো আমরা আমাদের আরটিও যে সেকশনটা আছে আমরা এখানে আপাতত ইয়ে করছি, সমাপ্ত করছি।